আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা নেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা জানেন পরিসংখ্যান এমন একটা বিভাগ যেখান থেকে দুই সেট আসবে এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে দুইটাই দিতে পারেন। আর দিবেনই নাই বা কেন? সব থেকে সহজ যদি 17টা অধ্যায়ের মধ্যে কোনো অধ্যায় থাকে, একমাত্র পরিসংখ্যানটাই আছে এবং কি পরিসংখ্যানে কোনো 17.1 2 3 4ও নাই। সো সব দিক থেকে যদি আমি বিবেচনা করি, এর থেকে সহজ অধ্যায় আর নাই। শুধু তাই না, আপনারা যদি এই চারটা নির্ণয় শিখতে পারেন, অর্থাৎ গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় যদি শিখতে পারেন, তাহলে দেখবেন যে সৃজনশীলের ক্ষেত্রেই, অনলি সৃজনশীলের ক্ষেত্রেই 12 থেকে 16 মার্ক 100% কমন, পুরো কমন আসবে। আর আরেকটা আপনারা জানেন যে ইউজুয়ালি দুই সেটের মধ্যে হয় এক সেটে দেয় কোনো কিছু একটা অঙ্কন দেয়, হয় বলবে যে আয়তলেখ আঁকো, না হলে গণসংখ্যার বহুভুজ অথবা অজীব রেখা, তিনটার মধ্যে একটা দেয়, অথবা দুই সেটে দিতে পারে। সেজন্য বললাম 12 থেকে 16 মার্ক পুরোপুরি কমন আসবে। তাই আজকের ক্লাসে আমি যাবতীয় কিছু করিয়ে দেখাবো, সেটা তার মাত্র একটা মাত্র বক্সে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি, মধ্যক কিভাবে নির্ণয় করতে পারি, প্রচুরক কিভাবে নির্ণয় করতে পারি। অনেকের অনেক ধরনের কনফিউজ আছে, আজকের ক্লাসে সেই কনফিউজ গুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনারা আজকে দেরি না করে খুব তাড়াতাড়ি আপনাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার দিয়ে দিন। কমেন্টে জানান কথাগুলো শোনা যাচ্ছে কিনা, ঠিকভাবে বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। আমরা দ্রুতই ক্লাসটা স্টার্ট করবো ইনশাআল্লাহ। আমরা জাস্ট একটু ওয়েট করব যাতে আপনারা ক্লাসে জয়েন করে নেন দ্রুত। সকলে আসলে আমরা একসাথে পর পর যে চারটা টপিক আছে, চারটা টপিকই এখন আমরা করিয়ে দেব। অনেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর করতে যেত, কাজ শেষ, অনুমিত ঘরটা বের করতে পারে না। আমরা আজকে যাবতীয় কিছু দেখবো ইনশাআল্লাহ। জাস্ট 30 সেকেন্ড ওয়েট করব, 30 সেকেন্ড পরে ক্লাস স্টার্ট হবে। সো সকালে জয়েন থাকুন, এই 30 সেকেন্ড আমাদের সাথে থাকুন। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের এতটাই গুরুত্বপূর্ণ হবে যাতে আপনাদের পুরো 20 মার্ক নিশ্চিত হয়ে পড়ে যাবেন। মিলাই নিয়ে পরীক্ষায় আপনাদের এগুলো কমন তো আসবে, আপনারাও জানেন। পরিসংখ্যান নিয়ে দ্বিতীয়বার বলার মতো কোনো কিছু নাই। তবে হ্যাঁ, অনেকে এখনো ভাবছে যে পরিসংখ্যান থেকে দুইটা করা যাবে না। না, দুই সেটই করা যাবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এসএসসি 25 যদি কেউ গণিতে ফেল করে থাকে বা অকৃতকার্য হয়ে থাকে, তারা কিন্তু দুই সেট অ্যান্সার করতে পারবে না। অর্থাৎ এসএসসি 25 এর যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম অনুযায়ী তাদের কোশ্চেন হবে, কিন্তু এসএসসি 26 27 পরে যারা আছে তাদের ক্ষেত্রে তারা কি দুই সেটই করতে পারবে। আমি আগেই বলছি এখান থেকে গাণিতিক গড়, সংক্ষিপ্ত পদ্ধতি গড়, মধ্যক, প্রচুরক, চারটা নির্ণয় আমি শিখাই দেবো। পরীক্ষা আপনারা জানেন এইভাবে দেওয়া থাকে, নিচে আপনাদেরকে করতে হয়। তবে হ্যাঁ, ইউজুয়ালি দেখবেন খ বা গতে যেকোনো একটা নির্ণয় করতে দিবে। হয়তো বললো যে গাণিতিক গড় নির্ণয় করো বা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো, কয়েকটা কিছু আলাদা দিল, অথবা দুইটা দিতে পারে, দিতেই পারে খবরতে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা শুরু করে দিব। যে আসবে সে শিখতে পারবে, যে না আসবে এটা আমাদের ব্যর্থতা না, তার ব্যর্থতা। ওকে, যে প্রথম যে জিনিসটা করা লাগবে গাণিতিক গড়। এখন দেখেন, আমি আগে বলেছি একটা বক্স দিয়ে আমি বাকিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে দেখেন, গাণিতিক গড়ের ক্ষেত্রে শ্রেণী বিভক্তি দেওয়া আছে, গণসংখ্যাটা দেওয়া আছে। তাহলে আপনাকে গাণিতিক গড় বলেছে। গাণিতিক গড় বলতে কোনগুলো? গাণিতিক গড় বলতে গণসংখ্যার বের করা লাগবে, আর আপনাকে শ্রেণী মধ্যমান বের করতে হবে। করে নিয়ে উভয়কে কি করতে হবে? গুণ করে একটা সমষ্টি বের করতে হবে, সমষ্টিকে মোট গণসংখ্যাতে ভাগ করতে হবে। ওকে, কি বললাম যা মুখে সেটা কাজে করে দেখাবো। এখন দেখেন, আমি শ্রেণী বিভক্তি লিখবো প্রথমে একটা। আমার ঘর বানানোর জন্য আমি বলেছি একটা বক্সের মাধ্যমে আমি আপনাদেরকে বাকিগুলো শিখাই দেবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে আমি একটা কি লিখলাম? শ্রেণী বিভক্তি। আরেকটা কি লিখবো? গণসংখ্যা। আপনারা যেখানে কনফিউজ আছে আজকের ক্লাসে পুরো ক্লিয়ার করে নেবেন, কারণ আমার মনে হয় আপনাদেরকে পরিসংখ্যান বারবার শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান জিনিসটা কি আসলে? মধ্যমান বলতে কি বোঝায় দেখেন? ও একটা যে অনেকে কনফিউশন, যে মনে হয় শ্রেণী ব্যক্তির পরে শ্রেণী মধ্যমান লিখবে, তারপরে গণসংখ্যা লিখতে হবে। আসলে বিষয় তা না। আপনি এটা আগে পরে লিখবেন, এর ক্ষেত্রে কোনো এক্সট্রা নাম্বার নাই। শ্রেণী
জিনিস একই। ওকে, এটাও আমি দেখাবো। এখন দেখেন শ্রেণী ব্যক্তি বা ব্যবধান যা আছে এটা লিখে নেব। কত আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের শ্রেণী মধ্যমান আছে, মানে উপরে যা আছে আমি ঠিক সেম টু সেম তাই তুলেছি। আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত? আমি যেখানে 890 দিয়েছি আর কি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড ক্লিয়ারলি আছে, নো প্রবলেম। তাহলে দেখেন এখানে আমি কি দেখছি 31 থেকে 40 শ্রেণী গণসংখ্যা কত দেওয়া আছে, যা দেওয়া আছে তাই তুলবেন। কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, তাহলে আপনি এখানে 7 বসান। পরে কত দেওয়া আছে? 13 দেওয়া আছে, 13 কত? 25। ট্রাই করবেন সব ইংলিশে লেখা। ইউজুয়ালি দেখবেন এখানে জিনিসগুলো সব ইংলিশে লেখা থাকে, সো ইংলিশে লিখবেন। তো বাংলিশ লিখতে যেন না ধরা খাবেন, কারণ এইটার 4 আপনারা জানেন যে একই জিনিস। সো ইংলিশ আর বাংলা যদি ভুলান তাহলে দেখবেন যে আপনারাই ভুলাই ফেলেছেন। আপনারা আরো কি করতে পারেন, সুন্দর করে আপনার স্কেল দিয়ে টানবেন, আপনাদের সুন্দর হবে। আমি তো হাত দিয়ে টানছি, সেজন্য বাঁকাটা লাগছে হচ্ছে আর কি। স্কেল দিয়ে সুন্দর করে আপনারা টানবেন। তবে হ্যাঁ, এটা হাত দিয়ে টানলে সমস্যা নেই, নাম্বার দিবে স্যার। তবে আমি সাজেস্ট করি না যে হাত দিয়ে টানেন, 1 মিনিট টাইম বেশি দিলে কিছু হয় না। ওকে, একটা জিনিস দেখেন কি করতে পারি এখানে। পরে বলতে এখানে একটা নতুন জিনিস লিখেছি, শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান বলতে বোঝায় এই যে দুইটা যোগ করে অর্থাৎ এইটা মিডল পয়েন্ট। তাহলে 40 যদি আমি যোগ করি আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে 71, এন্ড 71 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে যে মানটা আসবে সেটাই আর হবে হচ্ছে শ্রেণী মধ্যমান। অর্থাৎ এরকম এইটা যদি আমি বের করতে চাই এইভাবে বের করব, 31 যোগ 41 ভাগ 2। যদি আপনি এটা করেন তাহলে পাবেন দেখবেন যে 35.5। এই যে 35.5 বেরোলো, এইটাই বেরোবে আমার শ্রেণী মধ্যমান। তাহলে দেখেন এটা কত বেরোছে? 35.5 না? তাহলে পরবর্তীটা কিভাবে বের করবেন? পরবর্তীটা এই দুটো যোগ করে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু একটা জিনিস প্রবলেম হয়, দেখেন আমাদের পরিসংখ্যানে করতে এমনি কিন্তু টাইম বেশি লাগে। আপনারা জানেন একটা পরিসংখ্যান প্রায় সলভ করতে 28 থেকে 30 মিনিটের অধিক টাইম লেগে যায়। সো আপনি যদি 2 সেট 1 ঘন্টার বেশি টাইম খেয়ে ফেলেন, টোটাল 5 সেট আপনি করতে পারবেন না টাইম মতো, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন আছে সব মিলে। সেজন্য আপনাকে কিছু ট্রিক্স শিখে রাখতে হবে। যেমন দেখেন আমি ব্যবধান কত দেখছি, 31 থেকে 40 কয়টা সংখ্যা আছে বলেন তো? 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 10টা সংখ্যা আছে। তার মানে ব্যবধান কত? 10। তাহলে আমরা কি করব? প্রথম যে মধ্যমানটা বেরিয়েছে তার সাথে 10 যোগ করতে করতে চলে যাব। অর্থাৎ 35.5 এর সাথে যদি আমি 10 যোগ করি, আপনারা যদি না পারেন দেখেন মুখে করার কোনো দরকার নেই, কি করবেন? ডিরেক্টলি ক্যালকুলেটর ধরবেন, ইউজ করবেন। অর্থাৎ 35.5 যোগ 10 করবেন, কত হলো? 45.5 হচ্ছে। তাহলে এই 45.5টা আপনারা বসাই দেবেন। অর্থাৎ এর সাথে 10 যোগ করতে করতে চলে যাবেন। তাহলে দেখেন 45.5, 55.5, 65.5, আলটিমেটলি এইগুলোই হবে আমি যা লিখছি আর কি। আপনি যদি দুইটা যোগ করে দুইটা ভাগ করেন সে একই মানই আসবে। তাহলে 5.5 এই মানগুলো কিন্তু আপনি পেয়ে গেলেন, অর্থাৎ x এর মানও কিন্তু পেয়ে গেলেন। এবার আপনাকে এই যে বের করতে হলে fi x এর মান লাগবে। fi xi, fi কি জিনিস? গণসংখ্যা। আর xi কি? শ্রেণী মধ্যমান। এই জিনিস কিন্তু আমাকে লাগবে, অর্থাৎ fi আর x এর মানটা কিন্তু আমাকে করতে হবে। ওকে, এখন fi xi বলতে কি? এই যে fi এটা xi এটা, এখন আপনার কাজ হবে ক্যালকুলেটর ধরবেন, অর্থাৎ 7 গুণ 35 কত? 5 কত হয়? তাহলে দেখেন 248.5। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি কেন এবং করে করে দেখছেন? আসলে আপনাকে আমিও যেটা দিয়েছি এটা আমারও করা নাই, এটা আমিও আপনাদের সাথে সাথে করছি যাতে আপনার করতে সুবিধা হয়। কি করলাম দেখেন, এই 7 আর 35.5 কি করলাম? গুণ করলাম, করে যে মানটা হলো এখানে বসালাম। এবার কি করব? 13 গুণ 45.5 লিখবো। তাহলে দেখেন এটা 13 গুণ 45.5 যদি আমি করি আসে 591.5। এটা কিন্তু আমি এখানে লিখে দিব। পরে কত আছে? 25 গুণ 55.5 যদি করি 1387.5। প্রত্যেকটা মানই কিন্তু এমন চলে আসবে। পরে যদি আপনি গুণ করেন 8 গুণ 65.5 524, দেখেন যে মানই করি না কেন প্রত্যেকটা মানই আসবে। তাহলে 2 দিয়ে যদি আমি করি 75, 150, 151, আর 5 দিয়ে যদি করি এটা 5.5 গুণ 5। আপনারা ক্যালকুলেটর তো ইউজ করতে পারেন, সো ইজিলি এগুলো করতে পারবেন, প্যারা খাওয়ার কোনো দরকার নেই। 427.5 এই যে প্রত্যেকটা মান চলে এসলো না? তাহলে এখন কি করতে পারি আমি? এইটার একটা সামেশন বা যোগফল করে ফেলতে পারি না? fi xi যে মানগুলো বের করছে প্রত্যেকটা যোগ করতে পারি না? অর্থাৎ 427.5 যোগ
151 যোগ 524 যোগ 1387.5 যোগ 591.5 যোগ 248.5। আমি টোটাল যদি যোগ করি তাহলে পাচ্ছি 3330 পাচ্ছি। এটাই হলো আমার টোটাল গড় 3330। এই মানটা কিন্তু আমার টোটাল যোগ করে আসছে। এখন গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে, দেখেন আমি উপরে দেখাই, গড় সমান সমান গড় বাই এমন বার লেখা, এটা সমান সমান লেখা যায় সামেশন fi xi ডিভাইডেড বাই n। n বলতে কি জিনিস? এই যে টোটাল গণসংখ্যাগুলো যদি যোগ করেন, আপনি ক্যালকুলেটরে যোগ করেন 7 13 20 25, যদি যোগ করেন 45 53 55 পাস করলে কথা হয় 60 হয়, টোটাল নাম্বার 60। তাহলে এই টোটাল যে আপনি যোগ করে যে মানটা পেলেন, এখানে যে মানটা পেয়েছেন, সেই মানকে n এর মান দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনার আলটিমেটলি অ্যানসারটা বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে মানটা পেলেন, এই মানকে 60 দিয়ে যদি আপনি কি করেন ভাগ করেন, তাহলে দেখবেন যে অ্যানসারটা আপনার রাইটলি আসছে। অর্থাৎ এই 60 কে এই এটাতে ভাগ করতে হবে। উপরে কত আছে খালি দেখেন, 3330 ভাগ 60। এইটাকে আমি করব, করে যে মানটা আসছে 3330 ভাগ 60 করলে আমার আসছে হচ্ছে 55.5। এই যে কাঙ্ক্ষিত 55.5 আসলো, এইটাই আমাদের কি হবে গাণিতিক গড়। এটাই কিন্তু আমাদের অ্যানসার। আমার মনে হয় গাণিতিক গড় নির্ণয় নিয়ে কারো কোনো সমস্যা থাকার কোনো কথা না। আপনার বই দিয়ে এমন সূত্র দেওয়া থাকতে পারে, 1/n দিয়ে ইত্যাদি থাকতে পারে, এইটা কিন্তু অনেক সহজে করা যায়, খুব ইজি আর কি। আমার মনে হয় এর থেকে ইজিলি পারবেন না আপনারা। যাই হোক, আমি এখান থেকে আবার সংক্ষিপ্ত পদ্ধতি গড় দেখাবো, আপনারা বলেন গাণিতিক গড় নির্ণয় কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে আমি পরেরটাই যাবো। আর আপনাদের যদি প্রবলেম থাকে কোনোটাই, কোনো কিছু স্যার লাইভ থেকে যাচ্ছে ক্লিয়ার হয়েছে, ওকে সরি ভাই আমি পারি এগুলো। আচ্ছা পারলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা লাইভ থেকে যাওয়ার কারণ হচ্ছে নেটওয়ার্ক মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে, আর হবে ইনশাআল্লাহ। ওকে, আমি নেক্সটটা বলব। অর্থাৎ আমি এখন করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি আপনাদের দেখিয়ে দেব। ওকে, এখান থেকে তাহলে আমি একটা সহজ জিনিস করে নিই। আগে যেহেতু এখন আমরা করলাম কোনটা, এখন আমি সংক্ষিপ্ত পদ্ধতি গড়টা যেহেতু বড় লাগে, ওইটা না করে আমি এখান থেকে একটা সহজ জিনিস করে নিই, প্রচুরক নির্ণয়টা এখন করে নিই। তাহলে প্রচুরক নির্ণয় করবো। এখন কি করব? প্রচুরক নির্ণয় করতে হলে আমার কি কি লাগে দেখেন, সবচেয়ে মজার জিনিস লাগে হচ্ছে প্রচুরক নির্ণয় করতে। জাস্ট এই শ্রেণী ব্যক্তি আর যদি গণসংখ্যা দেওয়া থাকে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। অর্থাৎ আলটিমেটলি এগুলো কিচ্ছু লাগে না যদি প্রচুরক নির্ণয় করতে চাই। তাহলে আমি এখন কি নির্ণয় করবো? 4 নম্বরটা, প্রচুরক নির্ণয়টা কিভাবে করতে পারি দেখেন। খুব ইজিলি আমরা কি করতে পারি, করতে পারি। এইগুলোর মান আমাদের কিচ্ছু লাগবে না, একটা মানও লাগবে না। দেখেন কতটা সহজে করা যায় প্রচুরক নির্ণয়টা, দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ দেখেন, যদি প্রচুরক নির্ণয় করতে আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট দেখবেন শ্রেণী ব্যক্তির গণসংখ্যা দেওয়া আছে, এই দুইটা ঘর থাকলে প্রচুরক নির্ণয়টা করা সম্ভব। কিভাবে সম্ভব জাস্ট দেখেন, যদি আমি এখন করতে চাই প্রচুরক, আচ্ছা গড় নির্ণয়টা তো শেষ, আমি মুছে দিই। প্রচুরক নির্ণয় যদি করি, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাকে জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। অর্থাৎ প্রচুরক সমান সমান আমি লিখতে পারি, এই সূত্রটা মনে রাখতে হবে। প্রচুরক সমান আমরা জানি কি, দেখেন প্রচুরক নির্ণয়ের সূত্র মনে রাখতে হবে। প্রচুরক সমান সমান কি, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণ H। এখন কথা উঠছে L কি, F1 কি, F2 কি, H কি। এগুলো তো নতুন নতুন জিনিস লাগছে, কোথা থেকে আসলো? আসলে দেখেন আলটিমেটলি খুবই সহজ জিনিস। ফার্স্টে আপনাকে তাকাতে হবে এখানকার মধ্যে সবথেকে বড় গণসংখ্যা আছে কোথায়, মানে সবচেয়ে বেশি বার বা বড় সংখ্যাটা কোথায় লিখছি গণসংখ্যার মধ্যে। দেখেন তো আলটিমেটলি সবচেয়ে বড় সংখ্যা বললে আমি কতবার কে পাই? আসলে 25 কে পাই না। এটা না সবথেকে বড় সংখ্যা, 60 তো যোগ করে এসেছে, এটা তো এর ভিতরে পড়ে না, তাই না? এটা আমার লাগবে না। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? 25। আর প্রচুরক মানে কি সবচেয়ে বেশি বার কোনটা আছে, তাই না? তাহলে 25 বার আছে, তার মানে আলটিমেটলি বলতে পারি প্রচুরকটা 51 থেকে 60 এর ভিতরে আছে। তাহলে যে ঘরের ভিতরে থাকবে এটাই হচ্ছে কি হবে প্রচুরক শ্রেণী। আলটিমেটলি প্রচুরক শ্রেণী তাহলে কত? 51 থেকে 60। প্রচুরক শ্রেণীটা কত? 51 থেকে 60। কিভাবে বুঝবো? সবথেকে বেশি বার অর্থাৎ বড় সংখ্যা যেখানে আছে এটাই হবে হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর যে নিম্ন মানটা থাকে, অর্থাৎ প্রথম যে মানটা থাকে নিম্ন সীমাটা, এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। নিম্ন সীমাটারে বলে হচ্ছে L এর মান। তো এখানে আমি L সমান সমান বলতে পারি কত? দেখেন আলটিমেটলি 51।
আর F1 জিনিসটা কি, F1 এ কি আর F2 বা কি আর AEC বা কি জিনিস, এই জিনিসগুলো আমি এখন ক্লিয়ার করে দেবো। দেখেন F1 খুবই ইজি জিনিস, প্রচুরক নির্ণয় সব থেকে সহজ। এই 25 থেকে আগেরটা বাদ দিবেন, যে ঘরটায় প্রচুরক শ্রেণী হবে তার আগেরটা দিয়ে, তাহলে 25 থেকে 13 বাদ দেন, 25 মাইনাস 13 করলে যা হবে এটা F1, অর্থাৎ 25 মাইনাস 13 ইকুয়াল কত হয় 12। এটাই বেরিয়ে গেল কি আমার F1 এর মান। আর F2 কি, ওইটা যদি F1 মানে কি আগে আর F2 মানে কি পরে, কারণ কি 1 আগে 2 পরে, তাহলে এই 25 এর থেকে পরেরটা বাদ দেন, তাহলে 25 মাইনাস 8 পরে। এবার আপনি কি করবেন, 25 মাইনাস 8 করলে যদি সমান সমান লিখেন তাহলে আসবে কত 17, এই 17টা বেরিয়ে গেল F2 এর মান। আর এইচ বলতে কি দেখেন, এইচ হচ্ছে প্রত্যেকটা জায়গায় একই জিনিস বোঝা, অর্থাৎ শ্রেণী ব্যবধান বোঝে। এল মানে নিম্ন সীমা বুঝে আসে, এইচ মানে শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান কত, 31 থেকে 40, এর মধ্যে কয়টা ঘর সংখ্যা আছে আমরা জানি 10টা আছে, কারণ আমরা আগের বারে গুনে গুনে দেখেছি 31 32 এইভাবে। তাহলে F1 বলতে আমি আগে কি বললাম, প্রচুরক শ্রেণীর থেকে আগের শ্রেণীর গণসংখ্যা মাইনাস করতে হবে। আর F2 মানে কি, প্রচুরক শ্রেণী থেকে পরেরটা মাইনাস করতে হবে, করলে কিন্তু F2 এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এখন প্রত্যেকটা মান আমি জানি, বা জাস্ট কি করব, মানগুলো বসাবো। প্রথমে কিভাবে বসাতে পারি, 51 প্লাস F1 এর মান কত, 12/12 প্লাস 17 গুণ 10। এইটা যদি আপনি আলটিমেটলি ক্যালকুলেটরে একবারও বসিয়ে দেন, যাদের ইএস প্লাস আছে 100 ইএস প্লাস হোক, যে কোনো ইএস প্লাস থাকলেই বা ইএস ক্যালকুলেটর গুলো আছে তারা একবারে বসাতে পারে। যাদের এমএস আছে তাদের ক্ষেত্রে এইগুলো আগে করে নিয়ে পরে 51 যোগ করতে হবে। আপনি যেভাবে খুশি করতে পারেন। আমি যদি করি 51 প্লাস উপরে আছে 12, নিচে আছে 12 প্লাস 17 অর্থাৎ 29 আর গুণ 10 যদি করি, আলটিমেটলি আমার অ্যানসার আসছে হচ্ছে 55.14, 55.14। তাহলে অ্যানসার কত, 55.14। এটাই কিন্তু আমার আলটিমেটলি অ্যানসারটা চলে এসলো। এখন অনেকের একটা জিনিস প্রশ্ন লাগতে পারে, প্রশ্ন এই, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কিন্তু প্রচুরক শ্রেণী ছিল কত, 51 থেকে 60 না, আপনার অ্যানসারটা মাস্ট বি 51 থেকে 60 এর ভিতরেই হবে। যদি কখনো বাইরে চলে যায় বা 51 থেকে 60 এর কম হয়ে যায়, তাহলে মনে করবেন আপনার অ্যানসারটা ভুল গিয়েছে, হয়নি। কথাটা মাথায় রেখে দিবেন, 51 থেকে 60 এর ভিতরেই হওয়া লাগবে। এটা কিন্তু প্রচুরক নির্ণয়টা হয়ে গেল। দেখেন প্রচুরক বুঝেন না, অঙ্ক থাকলে বলেন, প্রচুরকটা খুবই ইজি। এরপর আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক দুইটাই শেখাই দেবো, কোনো সমস্যা নেই। এবার আমরা মধ্যক করব, এরপর আমরা করব হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। জি, এখন তো লাইভ ক্লাস আর কোনো সমস্যা হচ্ছে না। আপনারা অনেকে বলছেন যে ক্লাসে আর দেখা যাচ্ছে না, এখন তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। যদি কোথাও না বুঝেন আপনারা বলতে পারেন, আপনারা তো পারেন, ঠিক আছে, আমিও জানি। অনেকে যারা পারেন না তাদের জন্য আর কি, সবাই তো আর পারে না, যারা পারে না তাদের জন্য। যারা পারে না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এখন এই মধ্যক নির্ণয়টা দেখাবো, মধ্যক নির্ণয় কিভাবে করতে পারি। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে শুধু সূত্রটা একটু জানতে হবে, সূত্রটা জানলে বাকিগুলো পারা যাবে। আর কিছু এক্সট্রা জিনিস লাগে, মধ্যক বলতে কি মিডিল পয়েন্ট বের করতে হয়, তাই না? মিডিল পয়েন্ট বের করার নিয়মটা কি, আসলে মিডিল পয়েন্ট বের করার নিয়ম হচ্ছে আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। কি লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে আমার আরেকটা নতুন করে জিনিস লাগছে, সেটার নাম কি, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন কথা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা জিনিসটা কি। ক্রমযোজিত গণসংখ্যা খুবই একটা সহজ জিনিস, যদি আপনারা পারেন খুবই মজা লাগবে। দেখেন ফার্স্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা প্রথম ঘরে বসিয়ে যাবে, পরে কি হবে, প্রথম ঘরের সংখ্যার সাথে পরের ঘরের সংখ্যাটা যোগ হবে। তাহলে এই 7 আর এর সাথে যদি 13 যোগ হয় তাহলে কত হয় 20। এই 20 এর সাথে আবার 25 যোগ হবে, করলে কত হবে 45। 45 এর সাথে 8 যোগ করলে কত হয় 53। এই 53 এর সাথে আবার 2 যোগ করব 55। 55 এর সাথে লাস্টে 5 যোগ করব, কত হয় 60। আপনারা দেখবেন এই টোটাল গণসংখ্যাগুলো যোগ করে যা মান হয় এখানে, এই মানটা আর এই শেষের মানটা যদি সমান হয় তাহলে মনে করবেন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় হয়েছে, আর যদি না হয় তাহলে মনে করবেন কোথাও ভুল হয়েছে। এখন আপনাকে কি করতে হবে, দেখেন যখন এটা করে ফেললেন 60 বের করলেন, তাই না, আলটিমেটলি 60 বলতে কি মানে n/2 করতে হবে, এর অর্ধেক মানটা দেখতে হবে। মধ্যক মানে কি, মিডিল মান বের করতে হবে। তাহলে 60 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আর কি, 60/2 মানে এখানে যে মানটা আসবে এর মান কত, যেহেতু এখানে এসেছে তাই n = 60। 60 কে 2 ভাগ দিয়ে করলে আমরা দেখছি 30 আসে। এখন দেখতে হবে 30 কোন ঘরে অবস্থান করছে, 30 যে ঘরে অবস্থান করবে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে দেখেন এখানে যদি আমি দেখি ক্রমযোজিত গণসংখ্যার দিকে দেখাবেন, নট এদিকে, কারণ এদিকে তো উলট পালট আছে, আপনি বুঝবেন না। তাহলে দেখেন এখানে 20 আছে, 20 বলতে কি, এই দেখেন এখানে 7, এখানে 20 বলতে বোঝাচ্ছে 8 এর পর থেকে 20 পর্যন্ত সংখ্যা এই ঘরের মধ্যে আছে। আর এখানে 45 মানে বোঝাচ্ছে 21 থেকে 45 পর্যন্ত সংখ্যা আছে এই ঘরের মধ্যে। তাহলে 21 থেকে 45 পর্যন্ত সংখ্যা যদি এই ঘরের মধ্যে থাকে, আলটিমেটলি মধ্যকটা এই ঘরেই আছে,
আমার মধ্যক শ্রেণী কোনটা? এখানকার ক্ষেত্রে এটাই না মধ্যক শ্রেণী, এটাই আসলো। তাহলে মধ্যক শ্রেণী যদি এটা হয়, এল এর মান কোনটা হবে? এল এর মান অলওয়েজ নিম্ন মানটাই হয়, অর্থাৎ 51 থেকে 60 যেহেতু মধ্যক শ্রেণী হচ্ছে, তাই এল এর মানটা নিম্ন মান, অর্থাৎ এল সমান সমান আমি লিখতে পারি 51। আর এখানকার ক্ষেত্রে সূত্র কিন্তু একটা আলাদা। মধ্যক সমান সমান যে সূত্রটা আছে দেখেন এরকম, এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এটাই কিন্তু সূত্র। এখন কথা হচ্ছে এল এর মান তো বুঝলাম, এন বাই 2 এর মানও বের করতে পেরেছে, ঠিক আছে। এইচ মানে কি? এইচ মানে আগে যা ছিল তাই, এইচ বলতে আমরা কি জানি 10 পার্থক্য, ভালো কথা। তাহলে এফ সি আর এফ এম কি? আপনাদের আসল প্রবলেম তো এখানে পারে, এফ সি আর এফ এম নির্ণয়টাই করতে পারেন না। একটা আছে এফ সি আর একটা আছে কি এফ এম, এই দুটো জিনিস কি জিনিস দেখেন। একটা জিনিস মনে রাখবেন, এফ এম, এম বলতে কি বোঝায়? মেন বোঝায়, আমি এইভাবে মনে রাখি মেন। আর সি বলতে বুঝাই কমুলেটিভ গণসংখ্যা, আই নো কমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর কি। এখন আমাদের অত দরকার নেই, আমরা কি বাংলায় কিভাবে মনে রাখতে পারি? এম বলতে মেন বুঝবো, মেন বলতে কি কোন শ্রেণী, আমরা কোনটা মধ্যক দেখলাম, এই যে মধ্যক এই শ্রেণী, তাই না? এই শ্রেণীতে মধ্যক, এই মেন গণসংখ্যা কত? আদলি ভ্যালু 25 না? এই দেখেন এই মেন গণসংখ্যা 25, তাহলে এইটাই হবে কিসের মান? এফ এম এর মান। এম বলতে আমি মেন মনে রাখবো, আমার মতো করে মনে রাখবেন। তাহলে দেখেন এম এর মান কত ছিল? 25, অর্থাৎ মেন শ্রেণীর গণসংখ্যাটা নির্ধারণ। আর সি বলতে মনে রাখবো হচ্ছে যে শ্রেণীতে আমার মধ্যক অবস্থান ছিল তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত। সি মানে কমুলেটিভ গণসংখ্যা, অত মনে রাখার দরকার নেই, এইভাবে মনে রাখবেন। এম মানে মেন, অর্থাৎ ওই ঘরের প্রধান গণসংখ্যাটা, আর সি মানে কি আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত, তাই। বসাতে পারে একবারে করলে অ্যানসার আসবে, তাই কিন্তু আমাদের আলটিমেটলি অ্যানসার সরি 5 লিখতে, এটা নট 5, ইটস 51। ওকে 51। তাহলে আপনি কি করতে পারেন দেখেন, ক্যালকুলেটরে ডিরেক্টলি তুলবেন, আমি কিন্তু এইভাবে তুলি, যা আছে তাই তুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন 51 এখান থেকে 3 উপরে থাকছে 10/25, আমি যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমি পাচ্ছি 55। এই যে 55 পেলাম, এইটাই আমার আলটিমেটলি কি দাঁড়ালো? অ্যানসার বা মধ্য। বুঝবেন কি করে হয়েছে কিনা? আপনি মধ্যক শ্রেণী কত নিয়েছিলেন? 51 থেকে 60 হয়েছিল না? আর মিডিলে যদি কোনো পয়েন্ট হয় সেটাই অ্যানসার হবে। তাহলে আমার আলটিমেটলি অ্যানসার কত আসছে? 55। আর কোনো মধ্য নির্ণয় হয়ে গেল। তাহলে আমার বাকি থেকে কি? আর একটা বাকি থাকছে, কোনটা? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। অনেকের প্যাচ লাগে, আজকে প্যাচটা ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের নেক্সট টাইম কোনো প্যাচ লাগবে না। কিভাবে করবেন আমি বুঝাবো। দেখেন এই তিনটা বুঝেছেন কিনা বলেন, না বুঝলে আমি আরেকবার বলবো। আর মনে হয় না এর থেকে সহজভাবে আপনারা বুঝেছেন বা বুঝতেছেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করা যায়। ওকে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা ওয়ান্স টাইপ অফ গড় নির্ণয়ের মতোই, তবে এখানে অনুমিত গড় ধরা লাগে, যা আপনারা পরীক্ষায় বুঝেন না। কোনটা ধরবেন কোনটা ধরবেন না এই জিনিস করতে যে আপনাদের আগ হয় না। ওকে, আমি যদি একটু জায়গা বেশি লাগবে বলে সো ডাবল করে লিখে আর কি, না হলে ধরবে না, কষ্ট হলো ডাবল করে লিখতে হবে, না হলে ধরানো যাবে না। এই পর্যন্ত না বুঝতে মনে হয় না কেউ আছেন, যদি তাও না বুঝেন আমাদের ফিজিক্স দিয়ে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন তাহলে শ্রেণী ব্যক্তি গেল একটা, গণসংখ্যা যাবে একটা, মধ্যমান যাবে একটা, আচ্ছা যাই হলো করলাম, বলতে পরে স্টার্ট করি তারপরে দেখ। আচ্ছা, যেখানে মধ্যমান একটা লাগবে, আমরা জানি শ্রেণীর মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স আই, তাই না? আমি ডিরেক্টলি এক্স আই লিখতে পারি, তাই না? এটা কি? আচ্ছা, এখানে লিখে দিই মধ্যমান, না হলে অনেকে আবার মনে করবেন যে কি মধ্যমান, আর এটা কি গণসংখ্যা। ওকে, গণসংখ্যাটা আমি এফ আই দ্বারা প্রকাশ করি, রাইট? ওকে, এফ আই। নতুন একটা জিনিস লাগে ইউআই বা ধাপ বিচ্যুতি বলে। ইউআই সমান সমান লেখা যায় হচ্ছে, দেখেন xi - xi বলতে কি শ্রেণী মধ্যমান থেকে অনুমিত গড়, a মানে অনুমিত গড় যেটা ধরবেন সেটা বাদ দেবেন, দিয়ে h বলতে আপনার যে ব্যবধানটা আছে ওটাতে ভাগ করবেন, আর লাস্টে যে কি করতে হবে, এই যে গণসংখ্যা যে মানটা থাকবে আর u এর মানটা গুণ করতে হবে, fi ui। এই মানগুলোর কাজগুলো করলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ।
এখন কথা হচ্ছে এই কোনটা ধরবেন, অনেক টিচার শিখায় বা আপনারাও শিখেছেন এইভাবে মিডিল পয়েন্ট ধরতে হয়। এখন মিডিল কথা হচ্ছে এখানে এখানে 5টা আছে, তাই 1 2 3 4 5 6টা আছে। তো 6 এর মিডল কি হয় ভাই? 6 এর মিডল করলে তো ঘর আসে কোনটা? আপনি যদি 3 নম্বর ঘর ধরেন, উপরে দেখেন দুটো থাকলে এটা 3টা থাকলো, তাই এই ঘরটা ধরেন, উপর থেকে 3 ঘর বাদ থাকছে, দ্বিতীয় 2 ঘর বাদ থাকছে, আলটিমেটলি তো সমযোজিত হইল না। আপনার এইটা ধরার টাইম নাই। আপনি দেখবেন যে সব থেকে 7 দেওয়া আছে, দেখেন 13 25 8 2 5। আর শ্রেণীর মধ্যমান আমরা একটা নির্ণয় করছিলাম গণসংখ্যা নির্ণয় করার সময়, তাহলে 5.5 45.5 কিভাবে নির্ণয় করতে হয় বলে দুটো যোগ করে দুইটা ভাগ করবে, তারপর দেখেন 10 এর পার্থক্য 10 10 করে যোগ করতে করতে চলে যায়। যদি করতে পারেন তাহলে দেখবেন যে হয়ে গেছে 75.5 85.5। এই যে নির্ণয় কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে অনুমিত গড় কোনটাকে ধরবেন। অনুমিত গড় ধরতে গেলে আপনি দেখবেন সবচেয়ে বড় গণসংখ্যা কোথায় আছে, সেটা নিচে থাক না মিডিলে থাক না উপরে থাক, ডাজন্ট ম্যাটার, সবচেয়ে বড় গণসংখ্যা দেখছে এখানে। তাহলে এই যে মিডিলে যে x এর মানটা হবে এইটাই হবে আলটিমেটলি a এর মান। মনে থাকবে a সমান কোনটা ধরবো, যেটা সবচেয়ে বড় গণসংখ্যা থাকবে তার যে শ্রেণী মধ্যমান থাকবে, অর্থাৎ শ্রেণী মধ্যমান এইটাই হবে কি a এর মান আলটিমেটলি। তাহলে এর মান কত দাঁড়ালো 50.5। এবার দেখেন কি করতে হয়, সূত্র অনুযায়ী xi মাইনাস a করা লাগে করে a, অর্থাৎ দেখেন যেটা xi যা এর মানও তা, অর্থাৎ একই জিনিস যদি বিয়োগ করে আলটিমেটলি 0 হয়ে যায়, 0 কে কোনো কিছুতে ভাগ করলে কি হয় 0 হয়। আমার অত দেখার টাইম না, আপনি যে মানটা ধরবেন কি সোজাসুজি মানটাই 0 বসিয়ে দেবেন। কিভাবে হলো কোনটা হলো অত দেখার টাইম নাই, সোজাসুজি মানে 0। আর উপরে যত উঠবেন তাহলে এদিকে -1 দেবেন, -2 যত উঠবে মাইনাস হবে, আর নিচে নামবে প্লাস হবে 1 2 3 আরো থাকলে 4 5 6 7 এইভাবে আমি করতে থাকতাম। এখন কিভাবে হলো হওয়ার কাহিনী হচ্ছে xi মানে কি, আপনি ধরে xi বলতে মনে করেন এই ঘরেরটা দিয়েছেন, এইটা a মানে কোনটা এই মানটাই তাহলে বিয়োগ করবেন বা এই ঘরে আসছেন, তাহলে xi মানে 45.5 এর মান কত 50.5 তে বিয়োগ করবেন করে নিয়ে h মানে কি 10 দিয়ে ভাগ করে দেবেন, এটা করলে হবে। এখন আপনি কি করবেন দেখেন, এখানে f এর মান জানেন u এর মান জানেন, সেই দুটো গুণ করবেন, তাহলে 7 আর 2 যদি আপনি গুণ করেন -2 আছে, তার মানে -14। এটা করলে কত হবে, এটা কত আচ্ছা -1 -1 কালে করলে -13 0 1 এর সাথে করলে 8 2 আর 2 করলে 4 3 5 15। এই যে আলটিমেটলি মান কিন্তু চলে এসেছে। এখন এইগুলো কি করবেন টোটাল যোগ বিয়োগ করবেন। অনেক উস্তাদি করতে যায় মুখে করতে যে ভুল করে, মুখে করার দরকার নেই, যা আছে তাই করবেন। দেখেন -14 আছে -14 দিবেন, -13 আছে -13 দিবেন, +0 আছে +0, +8 আছে +8, +4 আছে +4, +15 আছে +15। তো টোটাল যদি আপনি এই সবগুলো মান যদি যোগ করে দেখেন তাহলে অ্যানসার দেখবেন যে একটা আপনাকে চলে আসছে। টোটাল যদি আপনি যোগ করেন তাহলে দেখবেন যে কত আসছে 8 আর 4 12, 12 আর 15 যদি যোগ করেন 27, উপরে আসছে কত 27। আলটিমেটলি 0 আসছে। আদৌ 0 পসিবল? নো। কিভাবে 0 আসে? 7 আর 13 20, 7 দুগুণে 14, 13 -1 -2। ওকে, তাহলে এখানে তো ঠিকই আছে 8, 2 দুগুণে 4ই আসে। 75.5 এখানে কি 2 দেওয়া আছে, 71 থেকে 80 2 দেওয়া আছে, 81 থেকে 90 5 দেওয়া আছে। ওকে, 3 পাশে করলে 15 এখানে 19 19 আর 8 27, 13 করলে তো তাই হয় 17। নো, 0 কি করে হয়? 0 করলে তো আনসারে কি আসতে পারে? আচ্ছা হতেই পারে, 0 আসলে 0 আসবে, আমাদের কি কম বেশি আসলে আসলো, এটা আমাদের ডাজন্ট ম্যাটার। এখন আমরা যদি দেখব সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্রটা আলটিমেটলি কিরকম দেখেন। এখানে আমরা একটা এর মান ধরেছিলাম, মনে আছে? এর একটা মান ধরে নিয়েছিলাম না, খালি এর মানটা কিন্তু রাখতে হবে, অর্থাৎ a প্লাস ওই যে সামেশন দিয়ে ওই মান বের করলেন, fi বের করলেন না, fi ডিভাইডেড বাই n গুণ h, এই মানটা বসিয়ে আপনাকে কি করতে হবে, গাণিতিক গড়টা বের করতে হবে। এর মান আলটিমেটলি কত 50.5 না, তাহলে বসান এর মান 50.5 যোগ fi এর মান কত 0 বেরিয়েছে, 0 বাই n মানে কত মান, n এর মান কত, n এর মান আমরা জানি কত হচ্ছে, টোটাল মান আমরা জানি 60, তাই না? 60 যোগ করে আসে, তাহলে 60 গুণ 10। আচ্ছা যাই হোক, আর তো কোনো সংখ্যা নাই, যেহেতু 50.5 0 এর সাথে এটা ভাগ করলে 0ই আসে, বা আপনি যদি এটা গুণ করেন সে মানটা কি আসবে 0 মানই আসবে। সো টোটাল এই 50.5টা থেকে গেল, তাহলে অ্যানসার কত আসলে 50.5। এইটাই কিন্তু আমরা বেরিয়ে গেল কাঙ্ক্ষিত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা একটু প্যাস হলো, কিন্তু এটাও ইজি আপনারা যদি মনোযোগ দিয়ে করতে পারেন। ক্লাস আলটিমেটলি শেষ। এখন আপনাদেরকে আমি সাজেস্ট একটা জিনিস করব,
সংক্ষিপ্ত অর্থাৎ পরিসংখ্যান থেকে 2 সেটই করার চেষ্টা করবেন। অন্য অধ্যায় থেকে আপনারা করবেন কি বীজগণিত থেকে একটা, জ্যামিতি সম্পাদ্য থেকে একটা করবেন, আরেকটা থেকে ত্রিকোণমিতি পরিমিতি, যে যেটা ভালো লাগে যে কোনো একটা সেট করবেন। তাহলে করলে কিন্তু আপনার টোটাল 5 সেট শেষ আর ক্লাস করা খুব ইজিলি হয়ে যাবে। একটু ট্রিক্স এর মাধ্যমে যার যেটা প্রবলেম ছিল সেটাও দেখিয়ে দিয়েছি। আপনারা ক্লাসটা যারা দেখতে পারেননি তারা পরবর্তীতে কি করবেন, পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। সকালে ভালো থাকুন, এডুকেশনের সাথে থাকুন, এডুকেশনের ক্লাসগুলো করুন, নিয়মিত পরীক্ষা দিন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।